স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ডিএসসিসি 1 পেপারের জন্য ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো তাদের আজকে যে টপিকটা আমরা নিয়ে এসেছি সেটা হলো কর্তৃত্ববাদ। ঠিক আছে, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী। তো এটা থাকবে তোমাদের কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ডিএসসিসি 1 পেপারের যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তো চলো এবার আচ্ছা, তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে তো সেই অফিসিয়াল নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার। এই অফিসিয়াল নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে, নোটস পেয়ে যাবে, সেই নোটসগুলো পেয়ে যাবে তোমরা, পিডিএফ ফর্মও পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া থাকবে ডাউট ক্লিয়ারিং সেশনস, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, যেটা তোমাদের প্রত্যেক সেমিস্টারের আগে আগে তোমাদেরকে এখান থেকে সাজেশন প্রোভাইড করা হবে এবং সেই সাজেশনটা থাকবে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমরা ম্যাক্সিমাম হচ্ছে প্রায় 100% কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তাছাড়া আমাদের এখানে মক টেস্ট এবং লাইভ ক্লাসেসগুলো আমরা প্রোভাইড করে থাকি। ঠিক আছে, তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে তো এই অফিসিয়াল নাম্বারে কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো চলো আজকে তোমাদের যে মেন টপিকটা রয়েছে সেটা হচ্ছে ক্ষমতার চরম কেন্দ্রীভবন বা এটা হচ্ছে কর্তৃত্ববাদী যে শাসন ব্যবস্থাটা রয়েছে। তো এই কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী কী। ঠিক আছে, তো দেখে নিই। প্রথমে এখানে লেখা আছে কি ক্ষমতার চরম কেন্দ্রীকরণ। ঠিক আছে, এবার ক্ষমতার চরম কেন্দ্রীভবন বলতে এখানে বোঝানো হয়েছে যে প্রথমে হচ্ছে এককেন্দ্রিক, কি আছে দেখো, এককেন্দ্রিক কেন্দ্রবিন্দু যে ক্ষমতা কেন্দ্রীকরণ করা হয়েছে এখানে, যে শাসন ব্যবস্থার নীতি এবং সিদ্ধান্ত নির্ধারণের সর্বময় ক্ষমতা একজন নায়ক। ঠিক আছে, শাসন ব্যবস্থার নীতি নির্ধারণের যতগুলো ক্ষমতা রয়েছে একজন নায়ক বা কোনো সামরিক চক্র বা একটি রাজনৈতিক দলের সংকীর্ণ গোষ্ঠীর হাতে হচ্ছে কুণ্ঠীকরণ থাকে। একটি নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা একটি নির্দিষ্ট কোনো ব্যক্তি একনায়কতন্ত্র হিসেবে বা কোনো সরকারি চক্র হিসেবে তাদের হাতে কিন্তু সমস্ত ক্ষমতা কক্ষিগত থাকা হয়। ঠিক আছে, নেক্সট রয়েছে কি ক্ষমতা বিভাজনের অনুপস্থিতি। তো এখানে আইনসভা, শাসন বিভাগ এবং বিচার বিভাগের পারস্পরিক যে স্বাধীনতা রয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণ বিলুপ্ত হয়। ঠিক আছে, এখানে এদের পরস্পরের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না। ঠিক আছে, তো ক্ষমতার ভারসাম্য বিনষ্ট করে সব অঙ্গকেই সরকারের অব্যবহ করা হয়। সমস্ত শাসনের যতগুলো আলাদা আলাদা ভাগ রয়েছে, ঠিক আছে, এখানে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ প্রত্যেকেরই এখানে সম্পূর্ণ স্বাধীনতাকে ধীরে ধীরে বিলুপ্ত করা হয় এবং সমস্ত ক্ষমতা যে কোনো একজনের হাতে দেয়া হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট রয়েছে যে রাজনৈতিক কর্তৃত্ববাদের অভাব এখানে দেখা দেয়। তো প্রথমে আমরা দেখে নেব যে বিরোধী দল দমন করা হয়। ঠিক আছে, তো এই শাসন ব্যবস্থায় সবার প্রথমে যে কাজটা করা হয় সেটা হলো বিরোধী দলকে দমন করা। ঠিক আছে, কোনো কার্যকরী বা স্বাধীন রাজনৈতিক শক্তিকে কাজ করতে দেওয়া হয় না। অন্য কোনো সরকারি স্বাধীন বা কার্যকর কোনো গোষ্ঠীকে কিন্তু এখানে কাজ করতে দেওয়া হয় না। বিরোধীদের আইনি জটিলতায় ফেলে অচল করা হয়। যতগুলো বিরোধী দল থাকবে বা যতগুলো বিরোধী দল রয়েছে তাদেরকে আইনের জটিলতায় ফেলে দিয়ে তাদের বিরুদ্ধে কিন্তু এখানে তাদেরকে প্রায় অচল অবস্থার সৃষ্টি করে দেওয়া হয়। ঠিক আছে, নেক্সট রয়েছে একদলীয় একাধিপত্য। একদলীয় একাধিপত্য বলতে আমরা এখানে দেখে নেব যে রাষ্ট্র একটি মাত্র দল বা আদর্শের অধীনে চালিত হয়। ঠিক আছে, যে কোনো রাষ্ট্র একটি নির্দিষ্ট দল বা একটি নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে কিন্তু সেটা চালিত হতে থাকে। তো ভিন্ন মত প্রদর্শন করাকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, এখানে যদি অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো পার্টি এসে যদি এখানে তাদের আলাদা যদি মত প্রকাশ করে তাহলে এটাকে হচ্ছে ষড়যন্ত্র হিসেবে কিন্তু গণ্য করা হবে। ঠিক আছে, নেক্সট হলো কৃত্রিম প্রতিযোগিতা। তো কৃত্রিম প্রতিযোগিতা বলতে এখানে বোঝানো হয়েছে যে লোক দেখানো কিছু সহযোগী বা নাম সর্বস্ব দলকে রাখা হলেও, ঠিক আছে, শুধুমাত্র লোক দেখানোর জন্য, ঠিক আছে, যে মেন যে দল থাকবে তারাই অন্য কোনো দলকে রাখবে, শুধু লোককে দেখানোর জন্য যে সেই দল থাকবে
কিন্তু তারা ক্ষমতার মূল অংশীদার হওয়ার যোগ্যতা রাখে না। তো ক্ষমতার মূল অংশীদার হিসেবে এরা কোনো কাজ করতে পারে না বা কাজ করার এদের যোগ্যতা থাকে না, শুধুমাত্র এরা নাম হিসেবে এই ক্ষমতায় থাকে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো নাগরিক স্বাধীনতা খর্ব হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখে নিব যে মৌলিক অধিকারকে কীভাবে এখানে রোধ করা হয়। ঠিক আছে, যতগুলো আমাদের মৌলিক অধিকার রয়েছে, তো সেই মৌলিক অধিকারগুলোর কণ্ঠ রোধ। নাগরিকদের স্বাধীন মতামত প্রকাশ, শান্তিপূর্ণ উপায়ে সমাবেশ এবং সরকারকে যৌক্তিক প্রশ্ন করার অধিকারকে কঠোরভাবে এখানে কিন্তু দমন করে দেওয়া হয়। ঠিক আছে, নাগরিকদের মত প্রকাশের যেটা অধিকার রয়েছে, বাক স্বাধীনতার অধিকার, তারপরে কিছু শান্তিপূর্ণ উপায়ে সমাবেশ করার অধিকার। ঠিক আছে, তো বাক স্বাধীনতার অধিকারকে এখানে খর্ব করা হয়, সমাবেশ করা এবং সরকারকে প্রশ্ন করার যে অধিকারটা রয়েছে এখানে কিন্তু সম্পূর্ণরূপে এই তিনটা অধিকারকে কিন্তু পুরোপুরিভাবে দমন করে দেওয়া হয়। ঠিক আছে। নেক্সট হলো আইন শৃঙ্খলা রক্ষার অজুহাতে ভিন্ন মতাবলম্বীদের গ্রেফতার এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এই ব্যবস্থা সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায়। তো যেই সমস্ত ব্যক্তিরা এখানে নিজের অজুহাতে ভিন্ন মতে যারা বিশ্বাসী, তো তাদেরকে কি করা হয়, তাদেরকে গ্রেফতার করা হয় এবং সেই সমস্ত মানুষদের যে ব্যক্তিগত যে স্বাধীনতাটা রয়েছে বা ব্যক্তিগত যে গোপনীয়তা রয়েছে সেই গোপনীয়তাকে বাইরে প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে, তো এই যে ভয় দেখানো এই ঘটনাগুলো নর্মালি হতে থাকে। ঠিক আছে, এই ধরনের শাসন ব্যবস্থায়। আচ্ছা, নেক্সট রয়েছে তথ্য এবং সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ। তো তথ্য মাধ্যম যতগুলো রয়েছে, ঠিক আছে, সংবাদ মাধ্যম যতগুলো রয়েছে, তো সমস্ত কিছুর উপরে এখানে নিয়ন্ত্রণ আরোপ করা হয়ে থাকে। তো প্রথমে আমরা দেখে নেব যে এখানে হচ্ছে কঠোর সেন্সরশিপ, যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, তো সেন্সরশিপ বলতে বোঝায় সংবাদপত্র যতগুলো রয়েছে, ঠিক আছে, যে কোনো ধরনের সংবাদপত্রই হোক, টেলিভিশন এবং ডিজিটাল মিডিয়া প্রকাশের যোগ্যতা সমস্ত তথ্যের উপর সরকারের কি থাকে, পূর্ণানুমতি বাধ্যতামূলক করা হয়। তো যে কোনো ধরনের মাধ্যম, সেটা সংবাদপত্র হতে পারে বা ডিজিটাল কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যম হতে পারে, তো সেই সমস্ত মাধ্যমে যদি কোনো তথ্য প্রকাশ করা হয় তাহলে সেই তথ্য প্রকাশ করার আগে সরকারকে তার ব্যাপারে জানাতে অবশ্যই তারা বাধ্য থাকবে। ঠিক আছে, তো সরকার যদি আগে থেকেই ওই সংবাদ বা যে কোনো ধরনের তথ্য প্রকাশের যদি অনুমতি না দেয়, তাহলে কিন্তু স্বইচ্ছায় কোনো সংবাদপত্র বা কোনো ধরনের ডিজিটাল যতগুলো মাধ্যম আছে সেই তথ্যটাকে বাইরে প্রকাশ করতে পারবে না। ঠিক আছে, তো তার জন্য সরকারের অনুমতি অবশ্যই প্রয়োজন হবে। নেক্সট হলো রাষ্ট্রীয় প্রচারণা। তো রাষ্ট্রীয় প্রচারণা বলতে দেখো, স্বাধীন সাংবাদিকতা পদ বন্ধ করে কেবল শাসকের গুণমান এবং একতরফা প্রচার বা যেটাকে আমরা প্রোপাগান্ডা বলে থাকি জনগণের উপর চাপানো হয়। তো স্বাধীন যতগুলো সংবাদ মাধ্যম রয়েছে সমস্ত সংবাদ মাধ্যমের পথ এখানে বন্ধ করে দেওয়া হয় এবং শুধুমাত্র সেই সংবাদ মাধ্যমদেরকেই এখানে সুযোগ দেওয়া হয় মত প্রকাশের জন্য যারা সরকারের হয়ে বা সরকারের তরফ হয়ে শুধুমাত্র সেই সরকারের গুণগান করবে এবং এক নির্দিষ্ট একতরফা প্রচারণা করবে, যেটাকে প্রোপাগান্ডা, যেটা জনগণের উপরে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয় এবং সেই জিনিসটাই বা সেই সংবাদটাই জনগণকে ওটাকেই দেখতে হয় বারবার। ঠিক আছে, নেক্সট হলো ডিজিটাল ব্লগ। তো যতগুলো ডিজিটাল মাধ্যম রয়েছে, ঠিক আছে, তো সমস্ত ডিজিটাল মাধ্যমগুলোকে এখানে ব্লক করে দেওয়া হয় যদি কেউ সরকার বিরোধী কাজকর্ম করে থাকে। জনসাধারণের যোগাযোগের পথ অবরুদ্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্বাধীন যতগুলো ওয়েবসাইট আছে আংশিক বা সম্পূর্ণভাবে সেগুলোকে ব্লক করে দেওয়া হয় বা সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট রয়েছে তোমাদের দেখো কি রয়েছে, যে নাগরিক যে স্বাধীনতা সেটা খর্ব কী করে হয়। ঠিক আছে, নাগরিক স্বাধীনতা খর্ব। তো মৌলিক অধিকারের কণ্ঠরোধ, যত ধরনের যে এই সমস্ত সংবাদপত্র মাধ্যম বলো বা ডিজিটাল মাধ্যম হলো বা নাগরিকদের যে সমস্ত স্বাধীনতাগুলো রয়েছে, মৌলিক স্বাধীনতা বা মৌলিক অধিকার, সম্পূর্ণ এই মৌলিক অধিকারের কণ্ঠ রোধ করে দেওয়া হয় যদি এই ধরনের সরকারের দ্বারা। ঠিক আছে, তো নাগরিকদের স্বাধীন মতামত প্রকাশ, ঠিক আছে, নাগরিকদের তারা নিজের স্ব ইচ্ছায় কোনো যদি মত প্রকাশ করতে চায় বা শান্তিপূর্ণ উপায়ে সমাবেশ এবং সরকারকে যদি যৌক্তিক প্রশ্ন করার অধিকার এখানে কি সম্পূর্ণভাবে এদেরকে দমন করে দেওয়া হয়। ঠিক আছে, এবং আইন শৃঙ্খলা রক্ষার অজুহাতে ভিন্ন মতাবলম্বীদের গ্রেফতার এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে এগুলো। ঠিক আছে।
আচ্ছা, এটা আমরা দেখে নিলাম। তো বিচার বিভাগের পরিধান, নেক্সট আমরা দেখে নেব কি বিচার বিভাগের পরাধীনতা। ঠিক আছে, তো বিচার বিভাগকে কিভাবে ধীরে ধীরে পরাধীনতার মাধ্যমে মধ্যে ফিরে দেওয়া হয়েছে। আচ্ছা, আইনকে রাজনৈতিক অস্ত্র করা। তো কর্তৃত্ববাদী রাষ্ট্রে আদালত এবং বিচারক নিয়োগের প্রক্রিয়া সরাসরি শাসকের সদিচ্ছার উপর নির্ভর করে। ঠিক আছে, সম্পূর্ণরূপে যে শাসক রয়েছে সেই শাসকের ইচ্ছার উপরে এটা সম্পূর্ণরূপে নির্ভর করে। স্বাধীন রায় প্রদানের কোনো অধিকার বিচারকদের থাকে না। কোনো বিচার যদি সে নিজের ইচ্ছায় যদি কোনো স্বাধীন রায় যদি প্রকাশ করতে চায়, তাহলে সেই অধিকার কিন্তু তার থাকে না। ফলে আইন প্রক্রিয়া ব্যবহার করে ক্ষমতার বিরোধীকারীদের কঠোর সাজা প্রদান এবং তাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে চিরতরে বিদায় নিশ্চিত করা হয়। যদিও কেউ আইন লঙ্ঘন করে যদি সদ ইচ্ছায় বা নিজের ইচ্ছায় কোনো মত প্রকাশ করে থাকে, তাহলে কিন্তু তাকে কি করে, তাদের চিরতরে বিদায় সেটাকে নিশ্চিত করে দেওয়া হয় সরকারের মাধ্যমে। নেক্সট হলো অকার্যকর নির্বাচন এবং প্রহসন। তো যেমন দলীয় আধিপত্য এবং পুনর্নির্ধারিত ফল। ঠিক আছে, দলীয় আধিপত্য এবং পুনর্নির্ধারিত ফল মানে যেই ফলটা আগের থেকেই সরকারের দ্বারা নির্ধারণ করে ফেলা হয়েছে। ঠিক আছে, যে কোনো ধরনের আইনের সাজা হিসেবে যেটাকে আগে থেকেই তার ফলটা নির্ধারিত করা হয়েছে। তো বৈধতার কৃত্রিম মুখোশ, এখানে বৈধতার কৃত্রিম মুখোশ বলতে দেখো, কর্তৃত্ববাদী শাসকেরা আন্তর্জাতিক চাপ এবং দেশের ভিতরে নিজেদের শাসনকে বৈধ দেখাতে নিয়মিত নির্বাচনের আয়োজন করে। সবসময় কর্তৃত্ববাদী যারা শাসক রয়েছে তারা আন্তর্জাতিক চাপ এবং দেশের ভিতরে নিজেদের যে শাসন আছে সেই শাসনকে বৈধ দেখানোর জন্য, ঠিক আছে, বৈধ দেখানোর জন্য সবসময় কি করতে থাকে, নিয়মিত নির্বাচনের ব্যবস্থা করতে থাকে। ঠিক আছে, কিন্তু এই নির্বাচনগুলো কখনোই অবাধ এবং নিরপেক্ষ হয় না। যতগুলোই নির্বাচনের প্রতিষ্ঠা করুক না কেন, এই নির্বাচনগুলো কখনোই অবাধ হয় না বা এগুলো কখনোই কি হয়, নিরপেক্ষ হয় না। ঠিক আছে, এই নির্বাচন কখনোই নিরপেক্ষ হয় না। ভোটদানের ভিত্তি প্রদর্শন, কারচুপি এবং বিরোধী প্রার্থীর অযোগ্য ঘোষণার মাধ্যমে কেবলমাত্র একটি পক্ষ অর্থাৎ শাসকের দলের বিজয়ী নিশ্চিত করা হয়। তো যে কোনো ধরনের শাসন ব্যবস্থায় হোক না, এখানে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় যে এই যে নিয়মিত যে ভোট দেওয়ার প্রক্রিয়া বা নির্বাচন প্রক্রিয়াগুলো করা হয়, এখানে শুধুমাত্র নাগরিকদেরকে দেখানোর জন্য এই প্রক্রিয়াগুলো করা হয়, কিন্তু বাস্তবে যে বিজয়ী দল যে রয়েছে সেই বিজয়ী দলের প্রার্থীকেই কিন্তু এখানে পরবর্তীতে বিজয়ী করা হয়ে থাকে। ঠিক আছে, তো যেটা হলো পুনর্নির্ধারিত ফল, মানে আগের থেকে তারা জানে যে কে এই নির্বাচন প্রক্রিয়ায় জয়ী হবে। তো শুধুমাত্র এটা হচ্ছে একটা নিয়ম হিসেবে এরা করে থাকে। ঠিক আছে, নেক্সট হলো কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার 4টি ধাপ রয়েছে। কি কি ধাপ? কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা। তো প্রথম যে ধাপটা দেখে নেবো এখানে, সেটা হলো গণতান্ত্রিক ক্ষয়। ঠিক আছে, তো গণতান্ত্রিক ক্ষয় বলতে এখানে বোঝানো হচ্ছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা অর্জন করলেও, যদিও কেউ যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা অর্জন করে নেয়, তাহলে ধীরে ধীরে নিয়মতান্ত্রিক শাসন এবং সাংবিধানিক প্রতিষ্ঠান দুর্বল করা হয়। তার নিয়মতান্ত্রিক যে শাসন রয়েছে এবং তার সাংবিধানিক যতগুলো ক্ষমতা রয়েছে সেগুলোকে কিন্তু আস্তে আস্তে দুর্বল করে দেওয়া হয়। নেক্সট হলো ক্ষমতা কক্ষিগতকরণ। আইনসভা এবং বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করে সব সময় একক নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তো আইনসভা বা আইন বিভাগ এবং বিচার বিভাগ যে রয়েছে, এই আইন বিভাগ এবং বিচার বিভাগের স্বাধীনতাকে পুরোপুরিভাবে খর্ব করে দেওয়া হয় এবং একক নিয়ন্ত্রণে, যে কোনো ধরনের একজনের নিয়ন্ত্রণে বা এক রাষ্ট্রের নিয়ন্ত্রণে বা একটি রাজার নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। ঠিক আছে, এবং তৃতীয় নম্বরে রয়েছে ভিন্ন মত দমন। সংবাদ মাধ্যম এবং নাগরিক সমাজের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে সব প্রতিরোধ স্তব্ধ করে দেওয়া হয়। যতগুলো সংবাদ মাধ্যম রয়েছে, ঠিক আছে, সেই সামাজিক মাধ্যম, সংবাদ মাধ্যম হোক বা ডিজিটাল মাধ্যম হোক, সমস্ত কিছু এবং নাগরিকদের সমাজের যে বাক স্বাধীনতা রয়েছে, মত প্রকাশ করার যে অধিকার রয়েছে, সেই অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয় এবং সব যতগুলো প্রতিরোধ রয়েছে সেগুলোকে আস্তে আস্তে কিন্তু দমন করে দেওয়া হয়। ঠিক আছে, এবং চতুর্থ নম্বরে আমরা দেখে নেব নিরঙ্কুশ নিয়ন্ত্রণ, মানে যেই নিয়ন্ত্রণে কোনো ধরনের অঙ্কুশ করা হয় না। ঠিক আছে, তো ভীতি এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে সমাজে একছত্র বা চিরস্থায়ী আধিপত্য কায়েম করা হয়। ঠিক আছে, তো সমাজে এখানে চিরস্থায়ী বা একছত্র শাসন ব্যবস্থা এরা কায়েম করে থাকে।
তো আজকের আলোচনার পর্ব এতটাই ছিল। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।